নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন দিন, নতুন একটা ঠিকানা, নতুন একটা গল্প নিয়ে ভ্রমণ জুটি এসে হাজির। আজকে আমরা এসে গেছি পূর্ব বর্ধমান আর কালনা জেলার ঠিক মাঝখানে বৈদ্যপুর গ্রামে। এখানে এমন এক মন্দির আছে যেখানে গোপাল বা কৃষ্ণ খুব বাচ্চা হিসাবে পূজিত হয়। এখানে এমন এক মন্দির আছে যেখানে বাবার অভিশাপে সন্তান মারা যায় আর সেই সন্তানই কিন্তু আবার ঠাকুর রূপে ফিরে আসে। হ্যাঁ, আজকে আমরা এরকমই এক মন্দিরে এসেছি। আর সেই মন্দিরটির কী নাম বলবো বন্ধুরা, একটু অপেক্ষা করো। আমরা আজকে এসে গেছি বৈদ্যপুর গ্রামে রাখাল রাজার মন্দিরে। প্রায় 300 বছরের পুরনো মুর্শিদ কুলি খাঁর আমলের এই মন্দির তৈরি করার পেছনে বা মন্দির গড়ে ওঠার পেছনে দুটি গল্প আছে। সেই দুটি গল্প নিয়ে আজকের এই ভিডিওটা শুরু করলাম। বন্ধুরা, তোমাদের যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে বা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থেকো, পাশে থেকো। আর নতুন বন্ধুদের বলছি, এই ভিডিওটা পুরোটা দেখে তবেই কিন্তু আমাদের নতুন বন্ধু হয়েও বা আমাদের পরিবারের সঙ্গে থেকো। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তোমরা এখন ভাবছো এই রাখাল রাজার মন্দিরে কি করে আসবে, কি করে এখানে পুজো দেবে, বা এখানে মন্দির কখন খোলে কখন বন্ধ হয়, এছাড়াও এখানে পুজো দেওয়ার কোনো নিয়ম আছে, ভোগ প্রসাদ এখানে কি দেওয়া হয়, দিলেও কত টাকা মূল্য, এই সব কিছু ইনফরমেশন আজকে এই ভিডিওতে আমরা তোমাদের সাথে শেয়ার করব। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজছে মোটামুটি 7:10 আর আমরা এখন দাঁড়িয়ে আছি চন্দননগর স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্মে। গলার আওয়াজটাকে প্লিজ আজকে একটু এক্সকিউজ করো, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, জ্বর, কিন্তু এইগুলো আমাদের বাধা আটকাতে পারেনি, কারণ আমরা ঘরে থাকতে ভালোবাসি না। ভ্রমণ পিপাসু বাঙালির মতো আমরা ঘুরতে ভীষণ ভালোবাসি। আজকে আমাদের ডেস্টিনেশন বইচি, হাওড়া বর্ধমান মেন লাইনের মাঝখানে এই স্টেশনটি পড়ে। আমাদের ট্রেন অ্যানাউন্স করে দিয়েছে আর আমরা এখনই ট্রেনে উঠে পড়বো। আমরা একটা কথা মাঝখানে বলে রাখি যে হাওড়া থেকে এই বইচিতে আসতে মাঝখানে 23টা স্টেশন পড়ে আর মাত্র 67 কিলোমিটার। কিন্তু আমরা একটু লাকি, আমরা মাঝখানে থাকি। চন্দননগর থেকে এই বইচি যেতে মাত্র 10টি স্টেশন পড়ে। চন্দননগর থেকে বইচির ডিস্টেন্স মাত্র 37 কিলোমিটার। তো চলো, ট্রেন ঢুকে গেছে, আমরা ট্রেনে উঠে পড়ি। সঠিক সময়ে ট্রেন চলে আসে এবং আমরা চললাম ট্রেনে উঠে আমাদের আজকের গন্তব্য বইচির দিকে। তারপর একের পর এক স্টেশন, ব্যান্ডেল, আদিসপ্তগ্রাম, মগরা পার হতে হতে দুধারে সকালের হালকা রোদের সাথে কুয়াশা মিশে মাঠের ওপর ধোয়ার আবরণ দেখছিলাম। তারপর চলে এলাম পান্ডুয়া পার হতেই আমরা এলাম সিমলাগড়। আর মাত্র একটা স্টেশন বইচি গ্রাম পার হলেই আমরা পৌঁছে যাব আমাদের আজকের ডেস্টিনেশন বইচিতে। এখন বাজছে 7:56, আমরা বইচি পৌঁছেও গেছি। 45 মিনিট সময় লাগলো চন্দননগর থেকে বইচি আসতে। আর আমাদের ট্রেন নামালো 2 নম্বর প্ল্যাটফর্মে। বাট আমাদেরকে এখন এই ওভারব্রিজ ধরে ওপারে যেতে হবে, মানে 4 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরোতে হবে টোটো স্ট্যান্ডে। এবার টোটো করে আজকে আমাদের নেক্সট জার্নিগুলো স্টার্ট হবে। খুব মজা হচ্ছে, কারণ বাড়ির এত পাশে এরকম একটা প্ল্যাটফর্ম বা একটা স্টেশন আছে যেখান থেকে আজকে আমরা সারা দিনে একটা অত্যন্ত ঐতিহাসিক, পুরনো বাট জনমুখে প্রচারিত এমন একটা গ্রামকে পুরো ঘুরে দেখব। তো চলো, এই ওভারব্রিজ দিয়ে আমরা এই 2 নম্বর থেকে এখন 4 নম্বরে যাই। গ্রাম্য হলেও এই ওভারব্রিজটা বলো বা প্ল্যাটফর্মগুলো কতটা নিট অ্যান্ড ক্লিন না, আমার খুব ভালো লাগছে যে এরকম গ্রামের মধ্যেও এত সুন্দর একটা স্টেশন, এত পরিষ্কার, জনসাধারণ কত সুন্দর করে মেনটেন করছে। এটা সম্পূর্ণ আমাদের উপর ডিপেন্ড করে।
এই মেনটেনেন্সটা। আমরা বইচি স্টেশন থেকে বেরিয়ে গেছি, আর 1 নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাউন্টার দিয়ে বেরোনোর রাস্তা। আমরা টোটো আগের থেকে বলে রেখেছি, বাট তোমরা যারা টোটো রিজার্ভ করবে না, নর্মালভাবে ঘুরবে, তারা কোথা থেকে টোটো বুক করবে সেটাও তোমাদের সঙ্গে দেখিয়ে নেবো। তো চলো, আমাদের টোটো এসে গেছে, কে কার সাথে যাচ্ছে, কাকে বুক করে, সব ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করব। যাত্রা শুরু করলাম গরম গরম 1 কাপ চা দিয়ে। প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে একটু এগোলেই তালার মোড় যাবার জন্য টোটো স্ট্যান্ড দেখতে পাবে। রাস্তায় যেতে যেতেই মাঝখানে প্রথমেই ব্রিজ পড়ছে, ডিভিসি ব্রিজ। চলো দেখে নিই আগে ব্রিজটা। ছোট্ট নিচে খাল যাচ্ছে বা নদী যাচ্ছে আমি ঠিক জানি না, বাট এরকম গ্রামের মাঝখানে ছোট ছোট ব্রিজগুলো কি ভালো লাগে না? আজকের ওয়েদারটা কিন্তু খুব দারুণ। এই সকাল বেলায় কি সুন্দর না, রোদের মিঠে মিঠে হাওয়াটা গায়ে লাগছে। আর দেখো ধান খেতে ধান কাটা হয়ে গেছে, আর এখানে প্রচুর ইটভাটা, এদিক ওদিক চিমনিগুলো দেখা যাচ্ছে। আর কত মাটির ঢিপি ইট তৈরি করার জন্য এখানে সারি সারি ইট তৈরি করে অলরেডি রাখা আছে। আর এই দিকটা পুরো চাষের জমি, আর কারণ ধান অলরেডি কাটা হয়ে গেছে। এরপরে চাষিরা হয়তো আবার নতুন করে অন্য সবজি বা অন্য ফসল চাষ করবে। কিছু কিছু ক্ষেত্রে ধানগুলোকে না সবে কাটা হয়েছে, কারণ খড়গুলো এখনও চাষের জমির ওপর বিছানো রয়েছে। আমরা এখন রয়েছি বৈদ্যপুর রথতলার মোড়ে, যেটা লোকমুখে তালার মোড় নামে পরিচিত। তালার মোড় থেকে 10 টাকা দিয়ে অটো করে তোমরা রাখাল রাজার মন্দিরের মেন তোরণের সামনে যেতে পারো, আর নইলে 20 টাকার বিনিময়ে টোটো করে ডিরেক্ট রাখাল রাজার মন্দির পর্যন্ত আসতে পারো। মন্দির যাবার পথেই পড়বে স্বপ্নে পাওয়া মা মনসার মন্দির, জগৎগৌরী মাতার মন্দির নামে যা পরিচিত। তবে এই মন্দিরের ডিটেলস ভিডিও পরবর্তী ভিডিওতে আসতে চলেছে, তাই তোমরা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। কারণ আমরা চেষ্টা করি কলকাতা থেকে একদিনেই ঘুরে আসা যায় এরকম নানান ধরনের 1 ডে ট্যুরের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে। এটাই হলো রাখাল রাজার মন্দিরের তোরণ। এখান থেকে টোটো করে অথবা পায়ে হেঁটে তোমরা মন্দিরে যেতে পারো। মন্দির যাওয়ার পথে পড়বে একটা ছোট্ট গ্রাম্য লোকনাথ বাবার মন্দির। প্রণাম করে আমরা এগিয়ে চললাম। আমরা মন্দির চত্বরে ঢুকে গেছি, ওই যে দূরে দেখা যাচ্ছে রাখাল রাজার মন্দির। আমরা এসে আগে ভোগের জন্য কুপনটা কেটে নিচ্ছি, কারণ কি 12টা বাজার পরে ভোগ কুপন দেওয়া মোটামুটি বন্ধ হয়ে যায়। এখন বাজছে 11:15, তো সেই কারণে কেটে নিচ্ছি। ভোগের মূল্য এখানে 60 টাকা করে। চেয়ার টেবিলের ব্যবস্থা আছে কিছু? ওইদিকে ভিতরে চেয়ার বেঞ্চ আছে। আচ্ছা আচ্ছা। মূল মন্দিরের সামনেই রয়েছে 14টি পিলারের উপর দাঁড়িয়ে একটি বিশাল নাট মন্দির। এই 14টি পিলারের মাথায় বালক গোপীনাথের নানান কীর্তি চিত্রাকারে সাজানো রয়েছে। নাট মন্দিরের বাইরে এক তুলসী মঞ্চ রয়েছে, যার সামনে ধূপকাঠি ও মোমবাতি জ্বালানোর ব্যবস্থা আছে। আমরা যখন গেছিলাম নাট মন্দিরে তখন খুব সুন্দর কীর্তন হচ্ছে। এগুলোই হচ্ছে ডালার দোকান, যেগুলো এখন পুজো শেষ হয়ে গেছে বলে বন্ধ হয়ে গেছে। তোমরা এখানে আসলে এই যেখানে খাবার টিকিট বুক করা হচ্ছে ঠিক তার উল্টো দিকে ডালার দোকানগুলো রয়েছে, এখান থেকে ডালা নিতে পারবে। এবার চলো মূল মন্দিরে যাওয়া যাক। সমুদ্রের জলের মতো নীল তার গায়ের রং, আর তার সাথে হলুদ বর্ণের পোশাক পরিধান করে আছেন রাখাল রাজা। এক হাতে ক্ষীরের মোয়া আর আরেক হাতে লাঠি নিয়ে হাসি মুখে দাঁড়িয়ে আছে। তার পায়ে দুধারে রয়েছে দুটি শ্বেতশুভ্র গাভী। এখানে এই রাখাল রাজের সাথে গোপীনাথ, রামচন্দ্র ও রঘুনাথেরও নিত্য সেবা হয়।
এই মন্দিরের পাশেই রয়েছে একটি ছোট রাসমঞ্চ। এখানে রামনবমী বা বাসন্তী পুজোর সময় দোল উৎসব পালন করা হয়। বন্ধুরা, আমরা এই যে রাখাল রাজার মন্দিরে এসেছি, এই মন্দিরে আসার জন্য দুটো ওয়ে আছে। প্রথম ওয়ে, যারা হাওড়া থেকে আসবে, মানে মেন লাইন ধরে আসবে, তারা বৈচিতে নামবে, মানে হাওড়া বর্ধমান বা হাওড়া মেমারি মেন লাইনের ট্রেন ধরে বৈচিতে নামবে। ওখান থেকে একটা টোটো ভাড়া করে, মানে বৈদ্যপুর গ্রাম যাওয়ার টোটো ভাড়া করে প্রথমে আসবে তালার মোড়, আর তালার মোড় থেকে আবার একটা অটো ভাড়া করলে মন্দিরের যে মেন তরুণটা আছে, মানে মন্দির থেকে প্রায় 2 কিলোমিটার দূরে, সেখানে 10 টাকার বিনিময়ে নেওয়া হবে। কিন্তু তোমরা যদি একদম সম্পূর্ণ মন্দির অবধি আসতে চাও, তো সেক্ষেত্রে তোমাদেরকে একটা টোটো ভাড়া করতে হবে, আর টোটোর মাথা পিছু 20 টাকা করে নেয়। একদম মন্দিরের যে মেন গেট, মানে যেখানে মন্দিরের মাঠ, সেখানে তোমাদেরকে নামিয়ে দেবে। আর যারা কালনা কাটোয়া এই দিক দিয়ে আসতে চাও, তো কালনা থেকে 11 নম্বর বাস ধরে তোমরা তালার মোড় নামবে, আর তালার মোড় থেকে ঠিক সেমভাবে একটা অটো বা টোটো ভাড়া করে 10 বা 20 টাকার পরিবর্তে তোমরা এখানে চলে আসতে পারবে। মন্দিরের আশেপাশে রয়েছে গোপীনাথের ছোট এবং বড় সময়কার বেশ কিছু কীর্তির মূর্তি আকারে। তার মধ্যে রয়েছে কুরুক্ষেত্রে অর্জুনকে বলা শ্রীকৃষ্ণের গীতার বাণী, রয়েছে নবজাত কৃষ্ণকে মাথায় করে নিয়ে পিতা বসুদেবের মথুরা যাত্রা, আর পাশেই রয়েছে কৃষ্ণের কালিয়া দমনের মূর্তি। এছাড়াও রয়েছে বকাসুর বধ, বিন্ধু পর্বতের তলায় মথুরাবাসীদের আশ্রয় দৃশ্য। সত্যি বলছি, মূর্তিগুলির কারুকার্য অসাধারণ। পাশেই রয়েছে গিরি গোবর্ধন মন্দির, যার ভেতরে মূর্তি আকারে একটি গাভী বসে আছে। মন্দিরের একদম শেষ ভাগে রয়েছে রাখাল বেশে কৃষ্ণ বাঁশি বাজাতে বাজাতে গাভী চড়াচ্ছে। তার কাঁধে রয়েছে একটি ছোট্ট কাঠবিড়ালি, আর পায়ের কাছে রয়েছে একটি ময়ূর এবং একটি খরগোশ। আমরা এখন দাঁড়িয়ে আছি রাখাল রাজার মন্দিরের একদম শেষ প্রান্তে, মানে রাস্তা এখানেই শেষ হচ্ছে। এখান থেকে দাঁড়িয়ে ভিডিও করার একটাই কারণ আছে, কারণ তোমাদের ভিডিও করে শেয়ার করা মানে সারা জীবনের জন্য এটা আমাদের কাছে থেকে যাওয়া। অ্যাকচুয়ালি এই ছোট্ট আম গাছটাকে আমার বড্ড পছন্দ হয়েছে। আমি একটা প্ল্যান করেছি, 5 বছর পর এখানে আসব, তখন দেখব এই ছোট আম গাছটা কত বড় হয়েছে। যাই হোক, এই মন্দির এখানে শেষ, আর তারপর থেকে প্রচুর চাষের জমি রয়েছে, মানে মাঠকে মাঠ, ক্ষেতকে ক্ষেত। খুব ভালো লাগছে এই গ্রাম্য পরিবেশটাকে। চলো মন্দিরের ইতিহাস সম্বন্ধে একটু জানা যাক। কাটোয়ার খাটন্তি গ্রামের বাসিন্দা ছিলেন রামকানু গোসাই। কথিত আছে, পারিবারিক কলহ ও বর্গী আক্রমণের জন্য তিনি তার স্ত্রী সহ 3 পুত্র নিমাই চাঁদ, বলরাম ও রাখাল এবং আরাধ্য দেবতা গোপীনাথকে নিয়ে চলে আসেন এই গোপালদাসপুরে। তখন এই গোপালদাসপুর ছিল সম্পূর্ণ জঙ্গলময়, আর মানুষের যাতায়াতও সেরকম ছিল না। তারপর তিনি তার স্ত্রী ও পুত্রদের নিয়ে এই জঙ্গলে বসবাস করতেন এবং গোপীনাথের পুজো করতেন। একদিন তার ছোট ছেলে রাখাল খেলার ছলে ভুলবশত পুজোর ফুলের গাছ নষ্ট করায় গোসাই গোপীনাথের পুজোর জন্য কোনো ফুল পান না। তখন তিনি ক্রোধের বশবর্তী হয়ে অজান্তেই অভিশাপ দেন যে এই গাছটি যে নষ্ট করেছে 3 দিনের মধ্যে তার মৃত্যু হবে। 3 দিনের মধ্যে তার ছোট ছেলে রাখাল মারা যাওয়ায় তিনি গোপীনাথের পায়ে পড়ে প্রচুর কান্নাকাটি করেন ছেলের প্রাণ ফেরত পাবার আশায়, কিন্তু ছেলের জীবন তিনি ফেরত আনতে পারেননি। ছোট ছেলে রাখালের মৃত্যু শোকে সর্বস্ব ত্যাগ করে তিনি বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। পথমাঝে একটি গাছের তলায় বিশ্রাম নেবার সময় বালক বেশে গোপীনাথের স্বপ্নাদেশ পান যে তাকে আর বৃন্দাবন যেতে হবে না, যমুনা পুকুরে যে নিমকাঠ ভেসে থাকবে তা দিয়েই মূর্তি বানিয়ে তার প্রতিষ্ঠা করতে। আর এই সেই যমুনা পুকুর যার উপরেই নিমকাঠটি ভেসে উঠেছিল। তবে থেকে রামকানু গোসাই এই গোপালদাসপুরে এই রাখাল রাজার পূজা শুরু করেন। দুপুর বেলায় রাখাল রাজার ভোগ নিবেদন করে আরতি করা হয়, আর তারপর সেই ভোগ সবাইকে বিতরণ করা হয়। এখন বাজছে 1:30, ভোগের টাইম প্রায় হয়ে গেছে। তো চলো এবার দেখা এখানে ভোগ খাওয়ানোর সিস্টেমটা কিরকম।
আমরা এখন ভোগ প্রসাদ খাওয়ানোর ওখানে চলে এসেছি। এখানে দুটো সিস্টেম আছে, একটা মাটিতে বসে খাওয়া আর একটা এরকম চেয়ার টেবিল মানে বেঞ্চে বসে খাওয়া। তো আমরা এরকম এই অপশন নিয়ে চুজ করেছি, কারণ আমরা সেকেন্ড ব্যাচে বসছি, এর আগে ভিড়টা চলে গেছে, এখন পুরো ফাঁকাই রয়েছে। ভোগ প্রসাদে ছিল খিচুড়ি, ভাত, বিউলির ডাল, লাউ শাক, কুমড়োর ছক্কা, বাঁধাকপির তরকারি, শুক্তো আর শেষ পাতে মূলোর টক আর পায়েস। এই মন্দির নির্মাণের পেছনে আরও একটি গল্প আছে। লোকমুখে প্রচারিত জমিদার গোপাল দাস একদিন শিকার করতে এসে এই জঙ্গলে তাঁবু ফেলেন। গভীর জঙ্গলে হঠাৎ তিনি এক কাঁসর ঘণ্টার আওয়াজ শুনতে পান। কৌতূহলবশত ওই আওয়াজ লক্ষ্য করে একটু এগোলেই তিনি দেখতে পান যে গভীর জঙ্গলের ভেতরে একটি পর্ণকুটির থেকে ধোঁয়া বের হচ্ছে। তিনি এটাও দেখতে পান যে এক ব্রাহ্মণ একাকী এই পর্ণকুটিরে বসে গোপীনাথের পূজা করছেন। এই গভীর জঙ্গলে দুজন দুজনকে দেখে বিস্মিত হয়ে যান। রামকানু গোসাই জমিদারকে গোপীনাথের ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য অনুরোধ করেন। জমিদার গোপাল দাস বলেন তার সাথে আরও অনেক লোকলস্কর আছেন, সবার কি হবে? রামকানু উত্তর দেন, গোপীনাথ চাইলে সব হবে। একটি ছোট্ট ভোগের হাড়ি থেকে গোসাই মশাই জমিদার এবং তার সকল লোকলস্করের পেট ভর্তি করে ভোগ খাওয়ান। জমিদার গোপাল দাস এই অলৌকিক ঘটনা দেখে তখনকার নবাব মুর্শিদ কুলি খাঁকে বিস্তারিতভাবে সব জানান। তখন নবাব বাহাদুর জমিদারের হাত দিয়ে রামকানু গোসাইকে অনেক জমি দান করেন এবং এই রাখাল রাজার মন্দিরটি নির্মাণ করে দেন। আর তখন থেকেই জমিদার গোপাল দাসের নাম অনুসারে এই গ্রামের নাম হয় গোপালদাসপুর। রাখাল রাজার মন্দিরকে বৃন্দাবনের নিধুবনের সাথে তুলনা করা হয়, কারণ নিধুবনের মতো এখানেও সন্ধ্যের পর কারোর থাকার অনুমতি নেই। কথিত আছে এখানে সন্ধ্যের পর স্বয়ং রাখাল রাজা তার গাভীদের নিয়ে চড়াতে বের হন। মন্দিরের পাশেই রয়েছে এক বিরাট বড় মাঠ। কলকাতা থেকে তোমরা যদি গাড়ি নিয়ে আসো এখানেই রাখতে পারবে, আর তাতে কোনো পার্কিং চার্জ লাগে না। বন্ধুরা, আমাদের আজকের এই ভ্রমণের গল্পটা তোমাদের কেমন লাগলো? আশা করছি খুব ভালো লেগেছে, কারণ এরকম একটা প্রত্যন্ত গ্রাম্য পরিবেশের একদম শেষ প্রান্তে, মানে গ্রামের একদম শেষ প্রান্তে এরকম নিরিবিলি মাঠঘাটের মাঝখানে এরকম একটা কৃষ্ণ ঠাকুরের, একটা গোপীনাথের একটা সুন্দর মন্দির, আশা করছি আমাদের যেমন মন জয় করেছে তোমাদেরও মন জয় করেছে। আর যদি আমাদের এই ভিডিওটা বা আমাদের এই সুন্দর গল্পটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে বলো তো? ওই যে লাইক আর কমেন্ট করে আমাদের এনকারেজ করবে। আর অবশ্যই কমেন্টটা এই কারণেই করবে কারণ আমি চাই তোমরা আমার জানাও আমাদেরকে যে আমরা যেভাবে তোমাদের কাছে এরকম ছোট্ট ছোট্ট গল্পগুলোকে প্রেজেন্ট করছি তোমাদের কেমন লাগছে, তোমরা ঠিকঠাক বুঝতে পারছো কিনা, আমাদের মতো তোমরা ঘরের মধ্যে বসে এক্সপ্লোর করতে পারছো কিনা। আর যদি ভালো লেগে থাকে প্লিজ এটা সবার সাথে শেয়ার করে দিও, কারণ জানি তোমরা এইটুকু ফিল করো আমাদের মতনই, কারণ তোমাদের ছোট্ট ছোট্ট শেয়ারস, লাইক, সাবস্ক্রাইব এগুলো আমাদের কতটা এগোতে সাহায্য করে। আর নতুন বন্ধু যারা আমাদের এই ভিডিওটা আজ প্রথমবার দেখলে তারা একবার ব্যাকে চলে যাও, কারণ দেখবে এরকম টাইপের সুন্দর সুন্দর অনেক ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা আছে। আশা করছি এই ভিডিওর মতো তোমাদের আমাদের পুরনো ভিডিওগুলো খুব ভালো লাগে, কারণ আমাদের ভ্রমণ জুটি মানে আমরা ভ্রমণ জুটি চাই যে নতুন নতুন জায়গাগুলোকে এক্সপ্লোর করার সাথে সাথে পুরনো জায়গাগুলোকেও নতুনভাবে এক্সপ্লোর করি। তো চলো আমাদের আজকের গল্পটি এখানেই শেষ হলো। নতুন গল্প নিয়ে আমরা আবার হাজির হব তোমাদের সাথে আড্ডা দিতে। তো চলো এই বৈদ্যপুর গ্রামের এই রাখাল রাজার মন্দিরকে আজকে টাটা বলে আমরা নতুন একটা গল্পের খোঁজে এগিয়ে পড়ি। বাই। আমাদের আজকের এই বৈদ্যপুরে যে ফুল জার্নিটা, যে টোটো দাদা টোটো করে আমরা ঘুরেছি, তিনি হচ্ছেন সঞ্জয় দা। তো এনার মুখ থেকে আমরা শুনে নিই যে আজকে আমাদের ট্যুর কস্টটা কত পড়লো। তোমার নাম সঞ্জয় বলো। আমার নাম সঞ্জয় মালিক। আচ্ছা আচ্ছা, ফোন নাম্বারটা বলো। 9800 আচ্ছা 900 595 হ্যাঁ 173। আচ্ছা, আর তুমি যে টোটাল যে আমাদের যে ঘোরালে টোটাল কত কস্ট পড়লো তোমার? 500 টাকা পড়লো। আচ্ছা, যারা ধরো এখান থেকে নেমে শুধু রাখাল রাজার মন্দির যাবে আসবে তাদের যাতায়াতে ভাড়া পার হেড 50 টাকা করে পড়ে। বন্ধুরা
পূর্ব বর্ধমান জেলার বৈদ্যপুর পঞ্চায়েতের অন্তর্গত গোপালদাসপুর গ্রামের এই 300 বছরের পুরনো রাখাল রাজার মন্দিরটি তোমাদের কেমন লাগলো? আর এই বৈদ্যপুরের আরও বেশ কিছু দর্শনীয় স্থান নিয়ে আমরা ভ্রমণ জুটি আনতে চলেছি একটি ভিডিও সিরিজ। তার জন্য তোমাদের একটু অপেক্ষা করতে হবে। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে বৈদ্যপুর সিরিজের সেকেন্ড পার্ট নিয়ে তোমাদের সাথে। আজকের মতো টাটা, হ্যাভ আ গুড ডে।